এখন একটা আলোচনা জোরদার হচ্ছে, আপনি জানেন যে এনসিপির তরফ থেকে খুব দাবি, সেটা হচ্ছে গিয়ে আগে গণপরিষদের পরিবর্তন করতে হবে, সেটাকে রিফাইন করতে হবে, তারপর নাকি ভোটের দিকে এগোনো যাবে। এই যে ফেব্রুয়ারিতে ভোটের কথা বলা হচ্ছে, আদৌ কি এই ভোট সম্ভব হবে? অলরেডি এটাও শোনা যাচ্ছে যে এসআইআর এর কাজ নাকি ওখানেও চলছে, রিভিশনের কাজ, সেই কাজ হয়েও গিয়েছে। ব্যাপক পরিমাণে মহিলাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এবং মানে একটা সার্ভেতে নাকি তারা বুঝতে পেরেছেন যে মহিলারা তারা জামাতের এগেনস্টে বেশি বেশি করে ভোট দেবেন, সেই কারণে নাকি মহিলাদের নাম বাতিল হয়েছে। তো সেটা না হয় অন্য একটা বিষয়। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই ফেব্রুয়ারির ভোট কি সম্পন্ন হবে? কারণ এই বিশ্লেষণগুলো, এই ভাবনাগুলো বা এই আশঙ্কাগুলো তো ইউনূস সরকারের মাথাতেও চলছে। 500% হবে বাংলাদেশে ভোট, 500% হবে। বাংলাদেশের রাজনৈতিক গভর্নমেন্ট হবে এবং সেই রাজনৈতিক গভর্নমেন্টের শপথ গ্রহণের দিন ভারতবর্ষের টপ টু টপ ডিপ্লোম্যাটসরা ওদিনকে বসে থাকবে ওখানে বসে। এবং আপনাদেরকে আমি লিখে সই করে দিচ্ছি, বাংলাদেশের অগ্রিম যারা প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের অগ্রিম যারা গভর্নমেন্ট হবেন, তাদেরকে ভারতবর্ষ যথেষ্ট বন্ধুর মতো তাদের পাশে থাকবে এবং সেটা একটা অত্যন্ত রেসপেক্টফুল রাজনৈতিক দলই হবে। এই সব বাচালতা করে কোনো লাভ নেই। এই উড়িয়ে দেবো, ফাটিয়ে দেবো, ভেঙে দেবো, এখানে আগুন লাগিয়ে দেবো, সেখানে আগুন লাগিয়ে দেবো বলে কিচ্ছু হবে না। রাষ্ট্রের পরিকাঠামো, রাষ্ট্রের ভবিষ্যৎ, রাষ্ট্রের ইতিহাস রাষ্ট্রই লিখবে, রাষ্ট্রের মানুষই লিখবে। আজকে বাংলাদেশের গর্বিত হিন্দু মুসলমান যারা বাংলাদেশে বসবাসকারী, তারা আজকে রাষ্ট্রের ভবিষ্যৎ লিখবে। ওই কয়েক মুঠো জামাত মিলে কি করবে? যদি সবাই মিলে আজকে ঠিক করে যে আমরা ভোট দেব, ভোট প্রক্রিয়াটা যাতে শান্তিপূর্ণভাবে হয়, ভোট প্রক্রিয়াটা যাতে সঠিকভাবে হয়, সেটা বাংলাদেশে যারা রাজনীতি করছেন তাদের দায়িত্বে পড়ে। তারা যেন এটা বোঝে যে তারা যখন রাজনৈতিকভাবে ভোটাভুটি হবে, তারা যেন দায়িত্বপূর্ণভাবে ভোট দেন, তারা যেন তাদের রাজনৈতিক বাহুবলটাকে ইউজ করে এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে। এবং সেটা যদি হয়, তাহলে বাংলাদেশে একটা সঠিক গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি হবে এবং এই ইলেকশনের পরেই হবে। আর এনসিপির মতো দল কেমন জানেন তো? এনসিপির মতো দল হচ্ছে গেঁদার মালার মতো, দুদিন থাকবে তারপরে পচে ফেলে দেবে, একদম ঝোপঝাড়ে পাওয়া যাবে, পুকুর পাড়ে পাওয়া যাবে। এনসিপি এমন একটা জিনিস, একটা মানে প্রজাতি, যেটা কিছুদিন থাকবে এরপরে থাকবে না। এই যেগুলো এখন পাওয়ারের আশেপাশে ঘুরছে না, এগুলো ইচ্ছাই ছিল যে একটা ফট করে একটা পাওয়ার পাবে। এদের একাডেমিক্স দেখুন, একটা একাডেমিক্যালি ভালো না, মানে এমন মানে উচ্চমানের ছাগল এগুলো নিজের দেশের জাতীয় সঙ্গীত জানে না, অথচ বাংলাদেশে বিরাট বড় নিজেকে নেতা হিসেবে প্রতিপন্ন করে। এটা এমন উচ্চমানের জাতীয় সঙ্গীত চেঞ্জ করারও কথা ভাবছে। আরে যেটা আছে সেটা আগে পড়, সেটা আগে মুখস্থ করে। বাংলাদেশের কোটি কোটি মানুষ মুখস্থ বলে দেবে, নিজের দেশের জাতীয় সঙ্গীত জানে না, অন্য দেশ নিয়ে বকর বকর করে। ভারতের ম্যাপ আঁকতে দিলে আঁকতে পারবে না, ভারত 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 করে। জীবনে কোনোদিন ভারতের মাটিতে পা রাখার জন্য ভিসা পায়নি, সে এখন ভারতের জন্য চেঁচামেচি করে। শুনুন, আমি আবারও বলছি, বারবার বলছি আপনাকে একটা কথা, বাংলাদেশের এখন যে প্রতিচ্ছবিটা আছে, সামনে যারা আছে তাদের দিয়ে বাংলাদেশ, গোটা বাংলাদেশকে বিচার করবেন না। কিছু সংখ্যক মানুষ, খুব বেশি হলে 7 থেকে 8% অফ দি এন্টায়ার বাংলাদেশ পপুলেশন, যাদের ব্রেন ওয়াশ করিয়ে সামনে আনা হয়েছে, তারাই বকবক করছে। বাকি যে 91-92% লোক আছে, তাদেরকে ঠিকঠাক ভোট দিতে দিন, যা করা করে দিয়ে বেরিয়ে যাবে। ঠিক এই জায়গা থেকে, এই যে এখন তো মানে বাংলাদেশের রাজনৈতিক স্থিতাবস্থা, মানে নির্বাচিত একটা সরকার, গণতান্ত্রিক পরিবেশ, এসবের ওপর এখন প্রাইম ফোকাসড ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন গিয়ে তারেক রহমান। তারেক রহমানকে নিয়ে প্রচুর এরকম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, মানে বিভিন্ন জায়গা থেকেই খবর আসছে, বাংলাদেশের মিডিয়াতে কান পাতলে দেখা যাচ্ছে বা চোখ দিলে দেখা যাচ্ছে যে তারেক রহমান কখনো ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করছেন, মানে ব্যবসায়ী সংগঠনগুলো তার কাছে আসছেন, সাক্ষাৎ করছেন। আবার দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে তারেক রহমানের সঙ্গে আসছেন, এমনকি বিভিন্ন দেশের যারা কূটনৈতিক যারা অফিসাররা রয়েছেন, ডিপ্লোম্যাটসরা রয়েছেন, তারা আসছেন, তার সঙ্গে কথা বলছেন। কারণ বিএনপির চেয়ারপারসনের ওপর থেকে চেয়ারম্যানের ওপরে একটা ভরসা মানুষের তৈরি, রিকগনাইজড পলিটিক্যাল পার্টি, যেহেতু আওয়ামী লীগ নেই এই মুহূর্তে। আমার প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হচ্ছে বিএনপির এই তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়েও যান, ভারতের সঙ্গে সম্পর্ক কি ঠিকঠাক হবে? প্রথম। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু নিধন বলে যে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি না, গত 1 মাসে 8-10 জনের বেশি হিন্দুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, একেবারে প্ল্যান্ড পুরো সিচুয়েশন। এটা যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সময় ছিল না এরকম না, সেই সময় থেকে চলে আসছে।
তারেক রহমানের ক্ষমতায় আসলে কি এই সংখ্যালঘু হিন্দুদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব রক্ষা হবে? দুটো কিন্তু দেখুন, আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা প্রথমে আসছি। কেউ সরকারে এলে কি করবে, সে যতক্ষণ না সরকারে আসছে সেটা বলাটা খুব বিপজ্জনক। আমি জ্যোতিষী নই, তবে আমার মনে হয় তারেক রহমানের যেহেতু একটা পলিটিক্যাল দায়িত্ব বোধ আছে, রাজনৈতিক যে কোনো পলিটিক্যাল পার্টির একটা তো পলিটিক্যাল দায়িত্ববোধ থাকে, সে যখন যদি পাওয়ারে আসে সে অবভিয়াসলি চেষ্টা করবে সেই দায়িত্ববোধ থেকে এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে ঘটনাগুলো তার দেশকে পরিচালনা করতে আরো বিপদের মুখে ঠেলে নিয়ে যায়। সুতরাং এইটা আমার মনে হয় যে সামথিং উইচ হ্যাজ টু বি কনসিডার্ড। এবার আসছে ওই প্রথম কথাটায়, প্রথম প্রশ্নটা আরেকবার আপনি ভারতের সাথে সম্পর্ক, সেখানে আমি আপনাকে বলছি ভারতবর্ষ সবসময় বাংলাদেশের ইলেকটেড গভর্নমেন্টের সাথে ভালো সম্পর্ক রেখেছে এবং উভয়ভাবেই টানাপোড়েন ছাড়াও ভারতবর্ষের সাথেও বরাবরই বাংলাদেশের নির্বাচিত সরকার ভালো সম্পর্ক রেখে যাওয়ার চেষ্টা করেছে। কারণ যে রাজনৈতিক পরিমণ্ডল থেকে এদের ইলেকশনটা হয় তারা জানে তাদের টেরিটোরিয়ালি 3 দিক থেকে ভারত ঘিরে আছে। সুতরাং কেউ যদি খুব উচ্চমানের গঞ্জিকা সেবন না করে, সে বোঝে যে ভারতবর্ষ কতটা তাদের কাছে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র এবং কতটা গুরুত্বপূর্ণ তাদের অবস্থান। সুতরাং এই যে গোটা মাইন্ডসেটটা থেকে এটা বলা যেতেই পারে যে ভারতবর্ষের যে দায়িত্ববোধটা আছে, এই দায়িত্ববোধটাই সামথিং যেটা বাংলাদেশ গণ্য করতে বাধ্য। এবং বাংলাদেশ জানে বাংলাদেশের বহু কাজ খুব ইজি হয়ে যাবে যদি ভারতবর্ষের সাথে রিলেশনশিপটা ভালো হয়। তাই রাজনৈতিকভাবে যে ইলেক্টেড হবে সে অবশ্যই ভারতবর্ষের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে, এটাই বাধ্যতামূলক। বেশ, আমরা অবশ্যই সেটাই চাই ভারতের তরফ থেকেও। ভারতও কিন্তু সেটাই চায়, গণতান্ত্রিক একটা পরিসর বাংলাদেশে ফিরে আসুক এবং একটা ভারতের সঙ্গে বাংলাদেশের যাতে সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক বজায় থাকে, আমরা সেটাও চাই। ঠিক এই জায়গা থেকে এই কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে এই কালচারাল ডিপ্লোমেসি, যেখানে আমরা দেখতে পাচ্ছি মানে বিএনপিও খুব ভালো করে জানে, ইভেন জামাতও খুব ভালো করে জানে যে ধানমন্ডি 32-এর ধানমন্ডির বাড়িটা বাংলাদেশের জনতার জন্য, মানুষের জন্য বা বাংলাদেশের আবেগের জন্য কতটা গুরুত্বপূর্ণ, ছায়ানট কতটা গুরুত্বপূর্ণ। ঢাকা ইউনিভার্সিটির অন্দরে কোনো একটা বিশৃঙ্খলা, কোনো একটা উপদ্রব তৈরি হলে সেইখানের পরিস্থিতি কীরকম, মানে সেটা কতটা মানুষকে আঘাত করে সেটা সবাই জানে, বিএনপিও জানে। আমরা কালচারাল ডিপ্লোমেসি নিয়ে কথা বলেছি, এর আগেও আপনার সঙ্গে কথা হয়েছে। আপনার নিশ্চয়ই স্মরণে আছে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের শ্রী অটল বিহারী বাজপেয়ী আফগানিস্তান সফরের কথা বলেছিলেন, হোটেল কনিষ্কর কথা বলেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন কনিষ্কর সঙ্গে আপনাদের সম্পর্ক কি, আফগান মুসলিমরা বলেছিলেন উনি আমাদের পূর্বজ। তো ঠিক এই রকমভাবে আমরা এখনো যদি দেখি, ইন্দোনেশিয়া একটা মুসলিম দেশ, সেখানে আমরা দেখি যে পৃথিবীর সব থেকে বড় মানে বিষ্ণু মূর্তি, সব থেকে বড় গরুরের ওপর বিষ্ণু মূর্তি, একটা মুসলিম দেশে সব থেকে বড় বিষ্ণুর মূর্তি এখনো সেখানে রয়েছে।